প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল্ড। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় বিবিএস কেবলস বেসিক ও টেকনিক্যাল বিশ্লেষণ ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বিবিএস কেবলসের বেসিক ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো এটা আমার বিবিএস কেবল সম্পর্কিত প্রথম ভিডিও, সেহেতু আহ, আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, অর্থাৎ আমি যেটা ফলো করি, তো প্রথম ভিডিও হিসেবে এই বিবিএস কেবলের প্রথম পার্ট ওয়ানে প্রথম দিকে থাকবে হচ্ছে বিবিএস কেবলের হিস্টোরি সম্পর্কিত এবং বিবিএস কেবল সম্পর্কিত কিছু কিছু ধারণা। তো পার্ট টুতে থাকবে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমান এর অবস্থান এবং ফাইন্যান্সিয়াল অবস্থান কী, অর্থাৎ বর্তমান অবস্থান। পার্ট পার্ট থ্রিতে থাকবে হচ্ছে ক্যান্ডেলিস্টিক কমেন্ট ফর কম্পারেটিভ কমেন্ট ফর লাস্ট লাস্ট 1 year to 5 years। দেন নেক্সট হচ্ছে বাই অ্যান্ড সেল, অর্থাৎ কখন এই শেয়ারটা হচ্ছে বাই অ্যান্ড সেল করার উপযুক্ত সময়। এবং লাস্ট পার্ট হচ্ছে এই শেয়ারটার র্যাঙ্ক, আমি যে 5, 6, 7, 8 মধ্যে র্যাঙ্ক করে থাকি, সেই র্যাঙ্ক সম্পর্কিত। অর্থাৎ ভিডিওতে 1, 2, 3, 4, 5 অর্থাৎ পাঁচটা টাইপ থাকবে, অর্থাৎ 5টা আইটেম নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, যার যেই পার্টটা দরকার আপনারা সেখান থেকে শুরু করবেন। তো ভিডিওটি শুরু করি। এখানে বিবিএস কেবল সম্পর্কিত। তো বিবিএস কেবলস হচ্ছে 2009 সাল থেকে এরা হচ্ছে বাংলাদেশে ব্যবসা শুরু করছে। 2009 সালে এটা হচ্ছে সিস্টেম কনসার্ন অফ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, অর্থাৎ বিবিএসএল এর একটা সিস্টেম কনসার্ন কোম্পানি হচ্ছে বিবিএস কেবলস। এটা হচ্ছে 2009 সাল থেকে হচ্ছে বাংলাদেশে ব্যবসা শুরু করছে, অর্থাৎ তাদের বিজনেস ওপেন করছে 2009 সালে। কিন্তু তাদের মেইন কোম্পানি হচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড। এখন বিবিএস কেবলস কী করে? বিবিএস কেবলস হচ্ছে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সলিউশন, অর্থাৎ কেবলস মানে বুঝতে পারছেন যে কেবলস মানে হচ্ছে ওয়ারিং। তো তারা কি করে? সাপ্লাই কোয়ালিটি ইলেকট্রিক্যাল কেবল, অর্থাৎ আমাদের ঘর বাড়িতে অথবা বাইরে মেইন পাওয়ার লাইন। তো ইলেকট্রিক্যাল কেবলস, ওয়্যারস, কন্ডাক্টার্স, অর্থাৎ এই তিনটা আইটেম তারা সাধারণত কাজ করে। অর্থাৎ কোয়ালিটি ইলেকট্রিক্যাল কেবল, ওয়্যার অ্যান্ড কন্ডাক্টার্স, এই তিনটা তারা হচ্ছে উৎপাদন করে এবং সাপ্লাই করে। তো তারা বলতে চায় তাদের বেটার কাস্টমার সার্ভিস আছে। তো বেটার কাস্টমার সার্ভিস আছে কিনা তা কাস্টমারে ভালো বলতে পারবে। এখানে তাদের ফ্যাক্টরি আছে, বর্তমানে ফ্যাক্টরি লোকেটেড অ্যাট শ্রীপুর, গাজীপুরে অবস্থিত। বর্তমানে গাজীপুরে তাদের একটা ফ্যাক্টরি আছে। তো এই ফ্যাক্টরিটা তো কী করে? ফ্যাক্টরি অল টাইপ অফ, যেখানে তারা যে কেবলগুলো উৎপাদন করে, তারা যে কেবলস, ওয়্যারস এবং কন্ডাক্টর উৎপাদন করে এখানে, তো সেগুলো কোন স্ট্যান্ডার্ডে উৎপন্ন করে? কেবলস, ওয়্যার অ্যান্ড কন্ডাক্টর তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, অর্থাৎ তারা তাদের এখানে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা হচ্ছে কেবলগুলো তৈরি করে। তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, অর্থাৎ আইইসি। আরেকটা হচ্ছে জার্মান স্ট্যান্ডার্ড, বিডিই। তারপরে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, বিএস, এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড, বিডিএস, অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, এএস, এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আইএস। অর্থাৎ তারা হচ্ছে এই মোটামুটি পাঁচটা সেক্টরে, পাঁচটা দেশের অর্থাৎ স্ট্যান্ডার্ড ফলো করে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তারপরে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড, বাংলাদেশ স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড এবং জার্মান স্ট্যান্ডার্ড। এই পাঁচটা হচ্ছে মূলত দেশের কোম্পানি, এই স্ট্যান্ডার্ড আছে এই 5টা দেশের। এবং আর একটা হচ্ছে এডিশনাল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রো কমিশনের। অর্থাৎ এই 5টা প্লাস হচ্ছে অর্থাৎ এই ছয় টাইপের তারা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ফলো করে। তাদের কেবলের স্ট্যান্ডার্ড এই ছয় টাইপের যে কোনো এক টাইপের মধ্যে
স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, অর্থাৎ তারা ভালো কোয়ালিটি কেবল সাপ্লাই দেয় বাজারে। তো এরপর যদি তাদের মিশন ভিশন সম্পর্কে আমরা একটু দেখি, তো তাদের মিশন কি, তাদের ভিশন হচ্ছে, তো তাদের ভিশন হচ্ছে ক্রিয়েটিং, অর্থাৎ তারা হচ্ছে এই সেক্টরে তাদের তারা লিডিং, অর্থাৎ লিডিং ওয়্যার কেবলস এগুলো তারা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল লিডার হতে চায় এই সেক্টরের। তারপরে হচ্ছে বিয়ন্ড দ্য বাউন্ডারি, তারা হয়তো এখন বাংলাদেশে কেবল তৈরি করে বাংলাদেশে বিক্রি করে, এটা হয়তো তারা ভবিষ্যতে বাইরেও কেবল রপ্তানি করবে, এটা হচ্ছে তাদের ভিশন। এখন তাদের মিশন কি, তাদের মিশন হচ্ছে উই অ্যাচিভ আওয়ার উই অ্যাচিভ আওয়ার ভিশন থ্রু অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, অর্থাৎ তারা আসলে সততার সাথে বিজনেস করলে সব জায়গায় সাকসেস হওয়া যায়, এটাই বিজনেসের মেইন রুল। আর কেউ যদি ধোঁকা দিয়ে বিজনেস শুরু করে সেই বিজনেস বেশি দিন চলে না, অথবা কিছুদিন পরে সেই বিজনেস ফল করে। তো আপনি বিজনেসে যদি অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি থাকে, তাহলে আপনার অন্য কিছু না থাকলেও আপনার হচ্ছে সেই বিজনেসটা ভালোই চলে। তো এটা হচ্ছে আমার এথিক। হয়তো আপনাদের হয়তো চিন্তাভাবনা অন্যরকম থাকতে পারে। তো সে যাই হোক, এখানে যেটা আছে এক্সপার্টাইজ কোয়ালিটি লং টাইম রিলেশনশিপ উইথ আওয়ার অল অ্যাসোসিয়েট, অর্থাৎ তাদের যে কাস্টমার পার্টনার আছে এবং তাদের এমপ্লয়ি আছে, তাদের সবার সাথে একটা লং টার্ম রিলেশনশিপ তারা রক্ষা করে চলতেছে, যাতে তাদের কাস্টমারের অভাব না হয়, অর্থাৎ তাদের যে পুরাতন কাস্টমার তারা যাতে তাদের কন্টিনিউস থাকে। তাদের ভ্যালু কি, তারা ভ্যালু বলতেছে, ভ্যালু হচ্ছে প্রমিস, তারা হচ্ছে যেটা হচ্ছে বলে তাদের প্রমিস ফুলফিল কাস্টমার এক্সপেকটেশন। তারপরে হচ্ছে পারসুইট এক্সিলেন্ট, অর্থাৎ তারা ইমপ্রুভ টিম সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট অ্যাজ ওয়েল টু বিকাম দ্য বেস্ট, অর্থাৎ তারা ভালোর জন্য কাজ করে। ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ ট্রান্সপারেন্সি থাকতেই পারে কোম্পানির মধ্যে, প্রাইভেট কোম্পানির ট্রান্সপারেন্সি থাকতে হবে নিজেদের মধ্যে। এ প্রমিস টু বি ইথিক্যাল সিনসিয়ার অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ভালো একটা কথা, ঠিক আছে। তো লিডারশিপ বাই এক্সাম্পল, এ প্রমিস টু ক্রিয়েট স্ট্যান্ডার্ড ইন আওয়ার বিজনেস ট্রানজ্যাকশন থ্রু মিউচুয়াল ট্রাস্ট। ওকে, ভেরি গুড। তাদের তাদের মিশন এবং ভ্যালু কনসেপ্ট ইজ ভেরি গুড, অর্থাৎ যে এটা লিখছে খুবই ভালো লিখছে। তো এরপরে আমরা যদি এদের দেখি, বিবিএস কেবলসের বর্তমান তাদের প্রোডাক্ট কীভাবে তৈরি করে, অর্থাৎ কীভাবে তৈরি করে মানে হচ্ছে তারা আছে, সব কোম্পানি বলে যে আমরা এনভায়রনমেন্টালের টেক কেয়ার করি, তো এই কোম্পানিও বাদ যায় না, এই কোম্পানিও বলতেছে আমরা এনভায়রনমেন্টালের দিকে লক্ষ্য রেখে কাজ করি। সেই হিসাবে তারা বলতে চাচ্ছে এখানে তারা লিড ফ্রি, অর্থাৎ সীসা ফ্রি পিভিসি ইউজ করে। তারপরে দে আর কমিটেড কনভার্সন অফ ন্যাচারাল রিসোর্সেস বাই দেয়ার রেসপন্সিবল অ্যান্ড ইফিসিয়েন্ট টু ইউজ অ্যান্ড অপারেশন, তারা হচ্ছে যত কম সম্ভব ন্যাচারাল রিসোর্সেস ইউজ করে এবং তারা হচ্ছে কনভার্সন করে কাজ করে একটা থেকে আরেকটা। ওকে, উই আর কমিটেড টু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ইন এনভায়রনমেন্টাল পারফরমেন্স, অর্থাৎ এনভায়রনমেন্ট রক্ষা করার জন্য যেটা হচ্ছে সেই জিনিসগুলো তারা করে থাকে। অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, তাদের এমপ্লয়ীদের সে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করে হচ্ছে এনভায়রনমেন্টাল কোয়ালিটি রক্ষা করার জন্য। তো এটাই হচ্ছে, এগুলোই ছিল তার এদের এনভায়রনমেন্টাল পলিসি এখন ইন্টারন্যাশনাল রুলের মধ্যে ভেরি ইফেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে সব কোম্পানির প্রথমে এনভায়রনমেন্টাল প্রোফাইল সবাই বিদেশে রপ্তানি করতে গেলে সেটা জানতে চায়। তো সেই হিসাবে বিবিএস কেবল একটা ভালো কিছু লিখে রাখছে, যদি তারা ফলো করে, যদি বাস্তবে ফলো করে তাহলে ভেরি গুড, আর বাস্তবে না করলে তারা হচ্ছে কী বলবো, সেটা হচ্ছে মানুষের সাথে ফ্রড করা হচ্ছে। তো সে যাই হোক, বিবিএস কেবলস উই কনস্ট্যান্টলি মিট এক্সিড কাস্টমার এক্সপেকটেশন, অর্থাৎ তারা তাদের কাস্টমারের এক্সপেকটেশন পুরো করতেছে। তো এগুলাই লেখা এখানে আছে, ইউটিলাইজ দ্য অ্যাভেলেবেল রিসোর্সেস, বাংলাদেশে যেগুলো রিসোর্স আছে সেই রিসোর্সেস থেকেই তারা হচ্ছে ইফেক্টিভলি কাজ করতেছে। কনস্ট্যান্ট ইমপ্রুভিং দ্য লেভেল অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন, কন্টিনিউয়ালি ইমপ্রুভিং ইফেক্টিভনেস অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এরপরে এদের প্রোডাক্ট সম্পর্কিত, এরা চার ধরনের প্রোডাক্ট বাজারে তৈরি করে। অর্থাৎ হাউস ওয়ারিং কেবলস, এলবি পাওয়ার কেবলস, এমবি অথবা হাই ভোল্টেজ পাওয়ার কেবল এবং হচ্ছে এপার কেবলস, অর্থাৎ এই চার রকমের তারা কেবল
কেবল তৈরি করে। এরপরে আছে তাদের কন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টর বিজনেস, সেমিকন্ডাক্টর নট সেমিকন্ডাক্টর, তারা হচ্ছে কন্ডাক্টর ইনস্টলেশন হচ্ছে কন্ডাক্টর তৈরি করে। তো এটা তাদের বিজনেস। এরপরে যদি আমরা দেখি, এরপরের অংশ আছে ডিএসসিতে বর্তমান অবস্থা, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জে এই শেয়ারটার বর্তমান অবস্থা কী। এই শেয়ারটার যদি বর্তমান অবস্থা আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে, তাহলে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ গতকালকে মানে হচ্ছে বৃহস্পতিবারে 13 তারিখ সম্ভবত 13 তারিখ 13/6/13/1/2020, অর্থাৎ গতকালকে এই শেয়ারটার প্রাইস ছিল, লাস্ট প্রাইস ছিল 60 টাকা 70 পয়সা। এই গত এক বছরে এই প্রাইসটা ওঠানামা করছে 53 টাকা 80 পয়সা থেকে 83 টাকা 80 পয়সা, 83 টাকা 70 পয়সা পর্যন্ত। 53 থেকে বলে নেই 53 থেকে 83 পর্যন্ত এটা ওঠানামা করছে। তো মার্কেট ক্যাপিটাল হচ্ছে মাঝারি মানের একটা মার্কেট ক্যাপিটাল, বড় মানের মার্কেট ক্যাপিটাল না, মাঝারি মানের একটা মার্কেট ক্যাপিটাল আছে। টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার এখানে দেওয়া আছে। ওকে, একে বর্তমানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2016 মিলিয়ন, অর্থাৎ 2016.28 মিলিয়ন, অর্থাৎ 201 কোটি টাকা। ধরে নিলাম 202 কোটি টাকা এদের হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। এদের অথরাইজ ক্যাপিটাল কত ছিল? 3,000 মিলিয়ন, অর্থাৎ 300 কোটি টাকা। 300 কোটি টাকার মধ্যে তারা আছে 3/2, অর্থাৎ তারা হচ্ছে 2/3, অর্থাৎ তারা হচ্ছে 60% ইউজ করে ফেলছে। অর্থাৎ তাদের এখনও ধরে নিই 30% এখনও তাদের ব্যালেন্স আছে, অর্থাৎ 30% মানি স্টিল অথরাইজ ক্যাপিটাল তাদের ব্যালেন্স আছে। তারা বাজার থেকে চাইলে আরও 30% টাকা উত্তোলন করতে পারবে। তো বর্তমানে এই শেয়ারটার হচ্ছে পি রেশিও এক বছরে ওঠানামা করে 7 থেকে 15, অর্থাৎ বলা চলে স্ট্যান্ডার্ড পি রেশিও, অ্যাভারেজ পি রেশিও নট সো এক্সিলেন্ট, বাট পি রেশিও ইজ গুড, অর্থাৎ গুড লেভেলে আছে। পিএস রেশিও এক্সিলেন্ট, পিএস রেশিও 32, পিএস রেশিও অর্থাৎ তাদের সেলস ভালো বাজারে। পিএস রেশিও 32, এই বর্তমানে এটার হাউ কস্টলি ইজ ইট। পিবি রেশিও হচ্ছে 1.8, অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি এখন বর্তমানে 60 টাকা 70 পয়সা দিয়ে কিনেন, তাহলে আপনার এটা দাম পড়তেছে হচ্ছে 1.8 গুণ, অর্থাৎ হচ্ছে 1.8 গুণ, অর্থাৎ মোটামুটি 2 গুণ টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। অর্থাৎ 2 গুণ হচ্ছে কিনলেও এটা কস্টলি মনে হবে না, কারণ হচ্ছে এটার বাজারে হয়তো ডিমান্ড আছে। তাদের প্রোডাক্ট অর্থাৎ পিএস রেশিও খুবই ভালো, পিএস রেশিও অর্থাৎ সেলস খুবই ভালো আছে। তো সেক্ষেত্রে তারা হচ্ছে পিএস অনেক সময় শেয়ার দেখা যায় যদি এটা পিবি রেশিও 1 to আমার মতে 1 to 3-র মধ্যে থাকে, 1 থেকে 3-র মধ্যে থাকে, তাহলে সেখানে ইনভেস্ট করা যায়। যদি মোর দ্যান 3 থাকে, অর্থাৎ মোর দ্যান 3 থেকে বেশি থাকে, তাহলে সেখানে পিবি রেশিও যদি মোর দ্যান 3 থাকে, তাহলে সেখানে ভেবেচিন্তে ইনভেস্ট করা ভালো। তারপরে যদি এখানে 3 থেকে 5, অর্থাৎ 5 থেকে 10 যদি থাকে, সেখানে ইনভেস্ট না করাই ভালো আমার মতে। তো পিবি রেশিও ক্যালকুলেশন কীভাবে করে সেই সম্পর্কিত আমার ভিডিও আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন পিবি রেশিও কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আমি সেটার জন্য ক্যালকুলেশন করে নিছি, মার্কেটে এই ডাটা পাবেন না। তো তারপরে যদি দেখি এটার হচ্ছে বর্তমান লোন কন্ডিশন কি, বর্তমান লোন আছে এই কোম্পানিটার হচ্ছে এখানে দেখতে পারেন 2,371 মিলিয়ন শর্ট টার্ম লোন, লং টার্ম লোন আছে হচ্ছে 431 মিলিয়ন। তো মোটামুটি 2,300 প্লাস 400, তার মানে কত হবে এখানে 2,800, মোটামুটি 2,800 মিলিয়ন, অর্থাৎ হচ্ছে 2,800 মিলিয়ন 280 কোটি টাকা লোন আছে এটার বাজারে, শর্ট টার্ম লং টার্ম মিলেয়া। তো মোটামুটি মিডিয়াম মানের ক্যাপিটাল হিসেবে, অর্থাৎ 300 কোটি টাকা হচ্ছে তাদের পেইড আপ ক্যাপিটাল। তার মধ্যে তাদের 280 কোটি টাকা হচ্ছে লোন আছে, কিন্তু বাজার থেকে তারা উত্তোলন করছে হচ্ছে অলমোস্ট 202 কোটি টাকা, অর্থাৎ 202 কোটি টাকা, কিন্তু লোন আছে 280 কোটি টাকা। তার মানে ইকুইটি প্লাস হচ্ছে এখানে হচ্ছে এই বাজার থেকে তারা হচ্ছে লোন নিচ্ছে হচ্ছে 280 কোটি টাকা। মোটামুটি বড় পরিমাণে এখনও একটা লোন আছে, ছোটো কোম্পানি হিসেবে অর্থাৎ মাঝারি মানের কোম্পানি হিসেবে একটা বড় পরিমাণ লোন বাজারে আছে। এখন যদি দেখি রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ এই কোম্পানিটার রিটার্ন অন অ্যাসেট কত 11%, রিটার্ন অন ইকুইটি 20%, অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট অলসো গুড, রিটার্ন অন ইকুইটি অলসো গুড। আমার কাছে মনে হয়েছে এই কোম্পানিটার রিটার্ন অন অ্যাসেট, অর্থাৎ
তাদের যে সম্পদ আছে সম্পদের ব্যবহারকারীরা তারা কী পরিমাণ ইনকাম করতেছে, তো সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। আর হচ্ছে ইকুইটি হচ্ছে তারা হচ্ছে বাজার থেকে যে লোন নিতেছে, অর্থাৎ এখানে যে 280 কোটি টাকা লোন নিছিল, এই লোন দিয়ে তারা কী পরিমাণ ইনকাম করছে, এবং শেয়ার হোল্ডারদের কাছ থেকে 202 কোটি টাকা, 202 কোটি প্লাস হচ্ছে এখানে 280 কোটি টাকা, অর্থাৎ টোটাল হচ্ছে 482 কোটি টাকা। এই 482 কোটি টাকা আর হচ্ছে তাদের নিজস্ব সম্পদ, সেই সম্পদ সহ তারা কী পরিমাণ হচ্ছে এখানে ইকুইটি থেকে ইনকাম করতেছে, সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি কীভাবে আসে এই সম্পর্কিত আমার ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, অথবা অন্যদের যদি থাকে সেটাও দেখতে পারেন। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট কীভাবে বের করে, তো আপনারা নিজেরা অ্যানালিসিস করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে রিটার্ন অন অ্যাসেট কত হলে আপনার সেটা গুড, রিটার্ন অন ইকুইটি কত হলে গুড। অর্থাৎ আমার কাছে মনে হয় যে রিটার্ন অন ইকুইটি বিলো, অর্থাৎ অ্যারাউন্ড 50 ইজ ওকে। রিটার্ন অন অ্যাসেট হচ্ছে 10 to 15 অলসো ওকে, অর্থাৎ 15+ ইজ ভেরি, আরও এটা যত বেশি হবে তত ভালো। তো এটা হচ্ছে আমার পার্সোনাল মন্তব্য। তো এখন দেখি যে এই কোম্পানির শেয়ার হোল্ডার কারা, বর্তমানে শেয়ার হোল্ডার হচ্ছে এই কোম্পানির স্পন্সর ডিরেক্টরের কাছে হচ্ছে শেয়ার কন্টিনিউ একই পরিমাণ, এই কোম্পানির একই পরিমাণ স্পন্সর ডিরেক্টরের কাছে বছরের শুরু থেকে এই পর্যন্ত একই শেয়ার আছে, অর্থাৎ এদের বছর শুরু হয় জুন ফাইনাল থেকে, তো একই পরিমাণ শেয়ার আছে। এখানে শুধু পাবলিকের কাছে শেয়ার যে 46% ছিল, 46 থেকে তারা হচ্ছে 48%। পাবলিক শুধু শেয়ার কিনছে, ফরেন ইনভেস্টর যারা ছিল, ফরেন ইনভেস্টরে এখানে আগে যেরকম ছিল বলা যায় একই রকম আছে, 0.06 থেকে 0.16 থেকে এখন 0.15, অর্থাৎ বলা যায় একই রকম আছে। ফরেন ইনভেস্টররা এখানে কোনো চেঞ্জ হয় নাই, অনলি ইনস্টিটিউশন কোম্পানি, কিছু হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যারা হচ্ছে অল্প কিছু শেয়ার এখানে 20.82, এখন হচ্ছে 18.82, অর্থাৎ 2% শেয়ার সেল দিয়েছে। সেই 2% কারা কিনছে? এই পাবলিক এই 2% শেয়ার কিনছে, অর্থাৎ মোটামুটি শেয়ার বলা চলে শেয়ার সংখ্যা হচ্ছে স্টেবল আছে, সবার কাছে যেরকম শেয়ার ছিল এরকম আছে, অর্থাৎ এখানে 2% সেল করছে ইনস্টিটিউশন, সেই 2% হচ্ছে পাবলিক সেখানে পার্টিসিপেশন করছে। তো সেটা ছিল, এটা ডায়াগ্রাম হিসেবে এখানে দেওয়া আছে যার কার কাছে কী পরিমাণ শেয়ার আছে। পাবলিকের কাছে 48.21% এবং স্পন্সর ডিরেক্টরের কাছে 32.76%, ফরেনের কাছে বর্তমানে 0.15%, ইনস্টিটিউশনের কাছে 18.18%। তো আমরা যদি দেখি শেয়ার হোল্ডার যারা হচ্ছে স্পন্সর ডিরেক্টর, তাদের বাই অ্যান্ড সেল কবে ছিল, অর্থাৎ এবছরের শুরুতে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, অর্থাৎ এদের যে মেইন স্পন্সর বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের সিস্টার কনসার্ন কোম্পানি হচ্ছে এই বিবিএস কেবলস, অর্থাৎ এই বিবিএস কেবলস হচ্ছে এই কোম্পানির একটা সিস্টার কনসার্ন কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিরা হচ্ছে প্রধান স্পন্সর। তো তারা এবছর বছরের শুরু দিকে শেয়ার সেল করছে, এই জন্য হয়তো কিছুদিন ধরে শেয়ারটা ড্রপ, অর্থাৎ কম প্রাইস ছিল। এর আগের বছর, অর্থাৎ 1 বছর আগে শেয়ার সেল করছিল মিস্টার মোহাম্মদ আশরাফ আলী খান, তো 1 বছর আগের কাহিনী সেটা, তো সেখানে না গেলেই হয়। তো ভেরি রিসেন্ট যেটা হচ্ছে এই বিবিএস হচ্ছে তাদের হচ্ছে মেইন স্পন্সর, তারা হচ্ছে কিছু পরিমাণ শেয়ার বাজারে সেল করছে, তো সেল করে তারা হচ্ছে বাজার থেকে টাকা উত্তোলন করছে। তো উত্তোলন করার জন্য হয়তো এই শেয়ারটা বর্তমানে একটু বিলো, অর্থাৎ এই জানুয়ারিতে অর্থাৎ পিকে ছিল, পিক থেকে আবার একটু নিচের দিকে এটা ডাউনফল দেখাচ্ছে, অর্থাৎ বেয়ারিশ ট্রেন্ডে চলে গেছে এরকম শো করতেছে। তো বেয়ারিশ ট্রেন্ডে শো করতেছে। এরপরে যদি আমরা দেখি যে এর বর্তমান অথরাইজ ক্যাপিটাল হিসেবে অথরাইজ ক্যাপিটাল যেটা আছে, যে অথরাইজ ক্যাপিটাল হিসেবে এবছর তারা অথবা এবছর তো ডিভিডেন্ড দিছে, সামনের বছর তারা ডিভিডেন্ড কীভাবে দিবে, অর্থাৎ সেই বিষয়ে আর ইনকামের রিটার্ন কত পার্সেন্ট হচ্ছে শেয়ার হোল্ডাররা কী পরিমাণ রিটার্ন পায়। তো সেটা হচ্ছে এখানে দেখেন এই ফার্স্ট কোয়ার্টারে এবছর ইনকাম করছে হচ্ছে 30, নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ এবার ইনকাম করছে হচ্ছে 1.39, অর্থাৎ 1.39 ইনকাম করছে ফার্স্ট কোয়ার্টারে। তাদের নেট অ্যাসেট ভ্যালু 34.89, অর্থাৎ 34.89 এটা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে এই কোয়ার্টারের রেজাল্ট হচ্ছে ভেরি রিসেন্ট, হয়তো
অক্টোবর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে এই কোম্পানিটার রেজাল্ট, এই ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট হয়তো আগামী 1 মাস পরে আসবে, তখন আমরা এই সব বিষয়ে জানতে পারবো। তো এরকম যদি আমরা হয়তো গত 5 বছর এটা কন্টিনিউ দেখি, তো গত 5 বছরের অবস্থা কী ছিল, 2021 অর্থ বছর, অর্থাৎ 2021 যে গত বছর চলে গেল, তাদের অর্থ বছর ছিল, তারা ইনকাম করছে হচ্ছে 4 টাকা 84 পয়সা, অর্থাৎ গত বছর তো প্যান্ডেমিকের মধ্যে মনে হয় তাদের ভালো কাজ হয়েছে। তো তাদের 4 টাকা 84 পয়সা হচ্ছে ইনকাম করছে, তারা ডিভিডেন্ড দিচ্ছে 15%। তার মানে হচ্ছে 5 টাকা ইনকাম করে তারা 15% ইনকাম, 1.5 টাকা ধরে নিলাম 5 টাকায়, অর্থাৎ এখানে হচ্ছে 3/1 ভাগ অথবা 4/1 ভাগ, তারা 25% হচ্ছে হচ্ছে ডিভিডেন্ড দিয়ে থাকে। তার আগের বছরও যদি চিন্তা করি, 2020 সালে 10%, 10%, 20% তারা ইনকাম করছে 7 টাকা, অর্থাৎ 2 টাকা দিছে হচ্ছে তারা 7 টাকা ইনকাম করে। তার মানে অলমোস্ট ধরে নিতে পারি তারা হচ্ছে 25% ডিভিডেন্ড দিয়ে থাকে। যারা এটা এই এই জিনিসগুলো বলতেছি কারণ হচ্ছে যারা হচ্ছে এই কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাদের জন্য হচ্ছে বিনিয়োগ করা ঠিক হবে কিনা, তারা কত পার্সেন্ট হচ্ছে তারা ইনকামের কত পার্সেন্ট রিটার্ন পেতে পারেন। অর্থাৎ এই কোম্পানিটা হচ্ছে 25% আপনার ডিভিডেন্ড দিয়ে থাকে, অর্থাৎ 25% ডিভিডেন্ড দিয়ে থাকে, নট ডিভিডেন্ড ইল্ড। তার মানে হচ্ছে আপনি যদি 60 টাকা করে এখন বর্তমানে শেয়ার কিনেন, তাহলে সেটা হচ্ছে আপনি প্রত্যেক শেয়ারের জন্য 2 টাকা করে প্রত্যেক বছর পাবেন। তার মানে এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ডটা অত অ্যাট্রাকটিভ না। তো লং টাইম হিসেবে আপনার এখানে ইনভেস্ট করা হয়তো আমার মতে এখানে ইনভেস্ট করা ঠিক হবে না। তো কারণ আর এবছরের ইনকামটা যদি দেখি, এবছরের ইনকাম হচ্ছে 1.39, এটা যদি 4 কোয়ার্টারে ইনকাম করে, ধরে নিলাম এখানে 2 টাকা করে, পরবর্তী 2 টাকা করে ইনকাম হবে, সেক্ষেত্রে 3 × 6 = 7, অর্থাৎ 7 টাকা ইনকাম হবে এবছর। যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে গত গত বছর এবং তার আগের বছরের মতোই সেই ইনকামটা হবে, অর্থাৎ 6 টাকা থেকে 7 টাকা ম্যাক্সিমাম ইনকাম হবে। তো সেক্ষেত্রে তারা সামনের বছরও হয়তো সেক্ষেত্রে হয়তো সামনের বছর তারা হচ্ছে ডিভিডেন্ড দিবে। যদি 7 টাকা ইনকাম হয়, তারা হচ্ছে 20% ডিভিডেন্ড দিবে। এখানে দেখা যাচ্ছে যে 6 টাকার কম 7 টাকাতে এরকম ডিভিডেন্ড দিচ্ছে 10% + 10%। তো সেক্ষেত্রে তারা হচ্ছে 20% ডিভিডেন্ড দিবে। তো এরকমও দিতে পারে 10% ক্যাশ +10% বোনাস, কারণ তাদের এখনও হচ্ছে এখনও অনেকটা অথরাইজ ক্যাপিটাল বোনাস ব্যালেন্স আছে। তারা এখান থেকে চাইলে শেয়ার হোল্ডারদের দিতে পারে, তারা ক্যাপিটাল মার্কেট থেকে, অর্থাৎ এই ক্যাপিটাল মার্কেটে টাকাটা এখনও টাকা উত্তোলন করতে পারে চাইলে। তো যদি নাও করে, তাহলে তারা 20% ক্যাশ ঘোষণা করতে পারে সামনের বছরে। এটা হচ্ছে লং টার্ম হোল্ডারদের জন্য বলা। তো এরপরের অংশ আমরা দেখি ক্যান্ডেলস্টিক, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক পার্টে আমি 1 বছর থেকে 6 মাস, 1 বছর, 5 বছর এর কম্পারেটিভ দেখাবো। জাস্ট এখানে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস না, জাস্ট কম্পারেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 6 মাসের বলতে এখানে সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে এই শেয়ারটার দাম ছিল অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি বলতে হচ্ছে তখন 80+, তখন 82+ ছিল। 82+ দাম ছিল হচ্ছে অক্টোবর মাসে। আর হচ্ছে জানুয়ারি মাসে এখন এই ভেরি রিসেন্ট এর শেয়ারটার প্রাইস কিছুটা বাড়ছে। তো হয়তো এখানে 65 থেকে 66 অথবা 67 এরকম ছিল ভেরি রিসেন্ট। তো এরপরে আবার এটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ডে চলে গেছে। লাস্ট ক্যান্ডেলস্টিকটা এখানে বেয়ারিশ ট্রেন্ড ফর্ম করছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ক্যান্ডেলস্টিকটা আবার বেয়ারিশ ট্রেন্ডের ক্যান্ডেলস্টিক ফর্ম করছে। কিন্তু তার আগের ক্যান্ডেলস্টিকটা এটা ছিল হচ্ছে রিভার্সাল বেয়ারিশ, অর্থাৎ বুলিশ ট্রেন্ডে ছিল। বুলিশ ট্রেন্ডে থাকার পরে সেটা আবার বেয়ারিশ ট্রেন্ডে চলে আসছে। অর্থাৎ এই শেয়ারটার সম্পর্কে আমি যদি দেখি, এরপরে আর একটু সামনে 1 বছরের চার্ট থেকে, ওটা ছিল 6 মাসের, যদি 1 বছরেরটা দেখি, 1 বছরের মধ্যে এটা সর্বোচ্চ দাম থাকে হচ্ছে সেপ্টেম্বরে, এবং তারপরে আবার দামটা কমার পরে জানুয়ারিতে আবার দামটা বৃদ্ধি পায়। অর্থাৎ এটা 1 বছরের ট্রেন্ড। 1 বছরের ট্রেন্ড থেকেও যদি আমরা দেখি, 1 বছরের ট্রেন্ড থেকে আমরা যদি যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এখানে লাস্ট ক্যান্ডেলস্টিকটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলস্টিক, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলস্টিক এরকম, অর্থাৎ এই স্পাইকটা, উপরের স্পাইকটা দেখেন, উপরের স্পেক্ট হচ্ছে অনেক বড়। তার মানে হচ্ছে বায়ার যখন ছিল, তারা হচ্ছে এই শেয়ারটাকে ক্রয় করতেছিল, তারা হচ্ছে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, তারপরে সেলার কামিন,
তারপরে সেলাররা ডাউন করে এখানে 60.67 পর্যন্ত নিয়ে আসছে এই শেয়ারটা সেল দিয়ে। তো বর্তমানে এটার প্রাইস হচ্ছে 60.70। তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে সেলাররা এখন যারা তারা তারা হচ্ছে ভেরি স্ট্রং। তো এখানে বাইয়াররা এখন স্ট্রং পজিশনে নাই। স্ট্রং পজিশনে থাকলে এখানে এই ক্যান্ডেল স্টিকটা পুরোপুরি গ্রিন উপরের দিকে থাকতো। তো আমি যদি 5 বছরের গ্রাফ থেকে একটা কম্পারেটিভ বলি 5 বছরের কী হয়েছিল। তো 5 বছরের সাধারণত আপনারা যদি দেখেন, একটু খেয়াল করে দেখেন, তো এই শেয়ারটার প্রাইস সাধারণত আপনার সেপ্টেম্বর অক্টোবরে বেশি দাম থাকে। তো আমরা যদি দেখি এটা জানুয়ারি, তো জানুয়ারিতে মোটামুটি ভালো দাম আছে, এবং জানুয়ারির আগে সেপ্টেম্বর অক্টোবরে এখানে 2018 সালের কথা চিন্তা করতেছি। তো এটা 5 বছরের একটা ক্যান্ডেলস্টিক চার্ট। তো 5 বছরের ক্যান্ডেলস্টিক, তো জানুয়ারি এবং সেপ্টেম্বরে এই শেয়ারটার প্রাইস বেশি থাকে। অর্থাৎ এটার হিস্টোরিক্যাল হাই ছিল 5 বছরের হিস্টোরিক্যাল হাইতে এখানে হচ্ছে মনে হয় 85 থেকে 87 টাকা, কত এরকমই হবে, হয়তো 87 টাকা দাম ছিল, সর্বোচ্চ দাম ছিল 87 টাকা গত 5 বছরের মধ্যে। সেটা ছিল 2018 সালে। আর এবছরের 2021 সালে, অর্থাৎ 2021-22 সালে এটা হচ্ছে 2021 সালে, অর্থাৎ 2021 সালের এটা সেপ্টেম্বরে অক্টোবরে দাম ছিল এটা হচ্ছে 82 টাকার মতো, অর্থাৎ 82 টাকা প্লাস, অর্থাৎ 82 টাকা দাম ছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে। তার মানে এই ক্যান্ডেলস্টিক থেকে দেখা যায় যে এই সেপ্টেম্বর মাসে এই শেয়ারটার সেপ্টেম্বর মাসে বেশি দাম থাকে, সেপ্টেম্বর মাসে এবং জানুয়ারি মাসে। তো সেপ্টেম্বর অথবা অক্টোবরের শুরুতে ওসিটি অক্টোবরের শুরুতে এবং জানুয়ারিতে এই শেয়ারটার দাম বেশি থাকে। তো অন্যান্য সময় এই শেয়ারটা মোটামুটি অ্যাভারেজ প্রাইস থাকে। তো এটাই আমি একটু কম্পারেটিভ করে যদি দেখাই 1 বছরের মধ্যে, তো এখানে দেখেন এই অক্টোবরে এই শেয়ারটার দাম অনেক বেশি ছিল, অনেক বেশি, হাইয়েস্ট পিক অনেক বেশি বলা ঠিক হবে না, তো বেশি ছিল অক্টোবরে। আর এখানে দেখেন জানুয়ারিতে ভেরি রিসেন্ট এই শেয়ারটার প্রাইস ছিল বেশি। তো এই দুইটা পিক এখানে দেখা যাচ্ছে। আর একটা যদি আমরা দেখি এখানে জুলাইতে, অর্থাৎ এই 3টা পিক এখানে আছে। যদি আপনারা দেখেন যে এই 3টা পিক এখানে আছে 1 বছরে, তার মানে সর্বোচ্চ দাম থেকে জুন মাসের শেষে, অক্টোবর মাসে এবং হচ্ছে জানুয়ারি মাসে, এটা এখানে ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে। তো আমরা যদি 2 বছরের ট্রেন্ড থেকে আমরা দেখি, তাহলে আমরা একটা কনফার্মেশন পাবো যে কখন বাই সেল করার ঠিক উপযুক্ত সময়। তো এটা যদি আমরা দেখি 2 বছরে, তো বর্তমানে জানুয়ারি মাসে এটার দাম বেশি ছিল। তারপরে অক্টোবর মাসে, অর্থাৎ 2021 সালের অক্টোবর মাসে, আমরা যদি একটু পিছনে যাই, যে 2020 সালের অক্টোবর মাসে দেখেন, অক্টোবরের একটু আগে, এটা মনে হয় সেপ্টেম্বর অথবা অক্টোবর হবে, অক্টোবর মাসে এটার দাম বেশি ছিল। তারপরে জানুয়ারি, এখানে এপ্রিল হচ্ছে, এখান থেকে যদি শুরু হয় মার্চ অথবা ফেব্রুয়ারিতে এই শেয়ারটার দাম বেশি ছিল, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি। অর্থাৎ আপনি যদি এই শেয়ারটা সেল করতে চান, এই শেয়ারটা সেল করার জন্য উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবর। আর সেপ্টেম্বর অক্টোবর এবং জানুয়ারি হচ্ছে উপযুক্ত সময়। আর একটা আমরা ট্রেন্ড দেখছিলাম জুলাইতে। তো জুলাইতে 2021 সালে একটা পিক ছিল জুলাইতে, এবং 2020 সালেও আপনার যদি আগস্ট, সেটা ছিল অগাস্টে। তো সেটা আমরা একটা ধরে নিতে পারি সে অগাস্টে। তো সেল হচ্ছে, আপনি যদি সেল করতে চান বছরের 3 মাস, এই 3 মাসে হচ্ছে বেশি থাকে, সেটা হচ্ছে সেই 3 মাস, সেই 3 মাস হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, তারপরে হচ্ছে জুলাই, তারপরে হচ্ছে জানুয়ারি। অর্থাৎ এই 3 মাস হচ্ছে, এই 3 মাসে এই শেয়ারটার প্রাইস মোটামুটি একটা ভালো থাকে, অর্থাৎ সেল করার উপযুক্ত সময়। আর যদি এই শেয়ারটা ইনভেস্ট করতে চান, কখন ইনভেস্ট করবেন? যদি আমরা তাহলে ইনভেস্ট করার জন্য এখানে দেখি ডিসেম্বর মাসে এই শেয়ারটার প্রাইস কম দামে থাকে, ডিসেম্বর। তারপরে যদি আরেকটা বটম দেখি, এখানে হচ্ছে এপ্রিলের শুরুতে, অর্থাৎ মার্চের শেষে, অর্থাৎ 2020 সালে মার্চের শেষে। আমরা যদি এখানে দেখি এপ্রিল মার্চ, এখানে প্যান্ডামিকের জন্য বন্ধ ছিল, সেহেতু এটা কম্পারেটিভ করা ঠিক হবে না। তো আমরা যদি এটা পাই, তার মানে আমরা দেখতে পাইলাম যে এখানে হচ্ছে এই শেয়ারটার প্রাইস ডিসেম্বরে হচ্ছে কম দাম থাকে, অর্থাৎ আপনার উপযুক্ত সময় আছে, বাই করার উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর মাস। এবং অন্য সময় হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ মার্চের শেষেও আপনি এই শেয়ারটা বাই করতে পারেন, অর্থাৎ মার্চ মাসে।
অর্থাৎ মার্চ মাসেও আপনি এই শেয়ারটা বাই করতে পারেন। তাহলে আমরা কি পেলাম, সেল হচ্ছে সেপ্টেম্বর জুলাই জানুয়ারি, এবং বাই হচ্ছে আপনি এই শেয়ারটা বাই করবেন হচ্ছে ডিসেম্বর এবং মার্চ মাসে। তো এটাই ছিল হচ্ছে বাই সেলের একটা কম্পারেটিভ আলোচনা। তো এরপরে আমরা যদি দেখি যে এটার র্যাঙ্কিং হিসাবে আমি যে কয়টা পয়েন্ট, এখানে 9টা পয়েন্ট নেওয়া হচ্ছে, আমি র্যাঙ্কিং করি। তো নর্মাল র্যাঙ্কিং, নট সো এক্সপেন্সিভ র্যাঙ্কিং। তো পি রেশিও সম্পর্কে, পি রেশিও হচ্ছে ওকে, গুড পি রেশিও, সো সেক্ষেত্রে +1। পিবি রেশিও 2%, অর্থাৎ দ্বিগুণ দিয়ে কিনতে হয়েছে, সেক্ষেত্রে এটা নিউট্রাল, আমি এটা 0 অর্থাৎ 0.5 দিয়ে রাখি, 0.5। তারপরে পিএস রেশিও, ওদের সেলস ভালো, তো সেক্ষেত্রে এটা +1। রিটার্ন অন অ্যাসেট, ওকে, রিটার্ন অন অ্যাসেট গুড। রিটার্ন অন ইকুইটি গুড। লোন কন্ডিশন, 280 কোটি টাকা লোন আছে, তো সেক্ষেত্রে তারা লোনটা, রিটার্ন অন ইকুইটি যখন ভালো, তো সেক্ষেত্রে ভালো। তো রিটার্ন অন ইকুইটি যদি, অর্থাৎ লোন থেকে যদি কোনো বছর বিজনেস যদি ভালো না হয়, তো সেক্ষেত্রে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই শেয়ারের উপর। তো সেক্ষেত্রে আমি এটাকে 0.5 দিতে চাই। তারপরে ইপিএস, আর্নিং পার শেয়ার অলসো গুড, আর্নিং পার শেয়ার অর্থাৎ +1, কিন্তু তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও নো গুড। তো এটা আমি হচ্ছে 0.5 দিয়ে রাখি। তারা হচ্ছে আর্নিং পার শেয়ার ওকে গুড, বাট হচ্ছে তারা ডিভিডেন্ড পে আউট রেশিও নট গুড। বাই অ্যান্ড সেল তো বললাম, আপনারা হচ্ছে কোন মাসে বাই করবেন। এটা হচ্ছে মার্কেট মিডিয়াম মানের মার্কেট ক্যাপিটাল। তো আমি যদি 7 পয়েন্টে যদি র্যাঙ্কিং করি, তাহলে এটার বর্তমান র্যাঙ্কিং কত, তো 1+1, 1, 2, 3, 4 আর 5, 5.5, অর্থাৎ এই র্যাঙ্কিংটা হচ্ছে 5.5 আউট অফ 7। অর্থাৎ আমার হিসাবে এই শেয়ারটা র্যাঙ্কিং হচ্ছে, ইনভেস্ট করার র্যাঙ্কিং হচ্ছে 5.5 আউট অফ 7। অর্থাৎ গুড বলা চলে গুড প্লেস টু ইনভেস্ট, বাট নট ফর লং টার্ম ইনভেস্টর, বাট নট রিকমেন্ড ফর লং টার্ম ইনভেস্টর টু ইনভেস্ট হিয়ার। তো যারা শর্ট টার্ম ইনভেস্টর, তারা হচ্ছে 3 মাস 6 মাসের জন্য এখানে ইনভেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ভালো কিছু রিটার্ন পেতে পারেন এখান থেকে, বাট নট ফর লং টার্ম ইনভেস্টর। এটাই ছিল আমার এই ভিডিও সম্পর্কিত কমেন্টস। আশা করি পুরোপুরি পার্টটা হয়তো আলাদাভাবে দেখবেন, তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে। হয়তো এখানে বেশ কিছু সময় চলে গেছে। আমার নেক্সট ভিডিও হবে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উপরে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এসপিসিএল স্টক অ্যানালাইসিস এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য